গোটা দেশ জুড়ে চলছে আন্দোলন। এই আন্দোলনের কারণ হিসেবে সরকারের গাফিলতি নাকি পুরো আন্দোলনটাই মিথ্যা? একজন প্রধানমন্ত্রীর মুখে সংরক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধার বংশধররা পাবে না তো চাকাসরা পাবে, এমন মন্তব্য কখনো মানায় না। ছাত্র আন্দোলন কি পুরোটাই ভুয়ো? বাংলাদেশে এখন যা সিচুয়েশন, সেখানকার মানুষরা এখন ছোট থেকে বড় প্রত্যেক মানুষ বাংলাদেশ প্রধানমন্ত্রীকে জালিয়াত একনায়কতন্ত্রী পিএম নামেও সম্বোধন করছে। প্রত্যেক ছেলে মেয়ে এখন নেমে পড়েছে আন্দোলনে। পুলিশের সাথে বচসা থেকে শুরু করে হাতাহাতিতে নেমে এসেছে তারা। বাংলাদেশ এখন কোনোভাবেই নিয়ন্ত্রণে নেই। বাংলাদেশ সৈন্যরা যথাযথ চেষ্টা করছে নিয়ন্ত্রণে আনতে। বাংলাদেশে এখন নেট পরিষেবা পুরোপুরিভাবে বন্ধ। বন্ধ সমস্ত স্কুল কলেজ। সমস্ত মানুষ এখন সরকার বিরোধী। প্রথমত আন্দোলনটি ছিল কোটা মানে সংরক্ষণকে কেন্দ্র করে, কিন্তু সেটা এখন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক রকমের ভিডিও দেখছি, তোলপাড় চলছে পুরো দেশ জুড়ে। তো ঠিক কী কারণে এমন ঘটনার সম্মুখীন হতে হলো পুরো ছাত্র সমাজ থেকে শুরু করে পুরো দেশকে? কেন ছাত্র সমাজকে আন্দোলনে নামতে হলো? পরে কীভাবে সরকার বিরোধী রূপ নিল তা পুরো ডিটেলসে জানবে এই ভিডিওতে। এই আন্দোলনের পিছনে সোজাসুজি কারণ হলো সংরক্ষণ। পুরো ছাত্র সমাজ আন্দোলনে নেমেছে এই সংরক্ষণের বিরুদ্ধে। এই সংরক্ষণ 56% পুরোপুরিভাবে রিজার্ভড পাবলিক এবং সরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে। এর মানে 44% হলো আনরিজার্ভড, যেখানে শুধুমাত্র মেরিটের ভিত্তিতে চাকরি পাওয়া যাবে। এই সংরক্ষণ চালু হয় কাস্টের ভিত্তিতে নয়, মুক্তিযোদ্ধার অংশগ্রহণকারীদের ভিত্তিতে। এই সংরক্ষণ কিভাবে এলো এটা সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে বাংলাদেশের ইতিহাস। স্বাধীনতার পূর্বে বাংলাদেশ পাকিস্তানের একটি পার্ট হিসেবে গণ্য ছিল, যাকে পূর্ব পাকিস্তান নামে জানা যেত, যেখানে বেশিরভাগ মানুষ এখানে বাংলা বলতো। প্রায় 10% এমন মানুষ ছিল যারা উর্দু বলতো। তারপর পশ্চিম পাকিস্তান চালাকি করে উর্দু ভাষাটাকে পূর্ব পাকিস্তানে ট্রান্সফার করতে চালু করলো, উর্দুটাকে মূল্য দিতে শুরু করলো এবং পূর্ব পাকিস্তানের সর্বাধিক অর্থনৈতিক ট্রান্সপোর্ট পশ্চিম পাকিস্তান থেকে হতো, প্রায় 59%। কিন্তু 25% ইনভেস্টমেন্ট করা হতো অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি দ্বারা পূর্ব পাকিস্তানে। নভেম্বর 1970 সালে ভোলা সাইক্লোন যখন হয়, 50 লক্ষ মানুষ মারা যায়, অনেক ক্ষয়ক্ষতি হয় পূর্ব পাকিস্তানের, কিন্তু পশ্চিম পাকিস্তান থেকে কোনো রকমের সাহায্যের হাত আসেনি। শুধু এই নয়, 1970 সালে পূর্ব পাকিস্তানের কাছে 162টি সিট ছিল এবং পশ্চিম পাকিস্তানের কাছে 138টি সিট ছিল। রাজনৈতিক ক্ষেত্রের দিক থেকে দেখতে গেলে জনতা তাদের মতামত মতো বিভিন্ন পার্টিতে ভোট দেয়, কিন্তু 160টি সিট পেয়ে মেজরিটিতে জয়লাভ করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এর নেতৃত্বাধীনে ছিল মুজিবুর রহমান। জয়লাভের ফলস্বরূপ কন্ডিশন এই ছিল যে যে জয়লাভ করবে দুই পাকিস্তানকে সে লিড করবে, কিন্তু পশ্চিম পাকিস্তানের সৈন্যবাহিনীদের সেটা মঞ্জুর ছিল না। সেই সময় ওয়েস্ট পাকিস্তানের কমান্ডার চিফ ইয়াহান খান এই ভোটের রেজাল্টকে অস্বীকার করে এবং সে পূর্ব পাকিস্তানে নিজের শাসন জারি করতে চায়। মুজিবুর রহমান তা মানতে চায় না এবং প্রোটেস্ট করে তার বিরুদ্ধে, এবং ফলস্বরূপ তাকে জেলে পাঠানো হয়। এই সময় পশ্চিম পাকিস্তানের সৈন্যরা প্রচণ্ডভাবে অত্যাচার শুরু করে পূর্ব পাকিস্তানের মানুষের উপর। লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়, অনেক মহিলাদের উপর শারীরিক অত্যাচার চালানো হয়। 1 কোটি মানুষকে ভারতে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিতে হয় ওই অত্যাচারের ফলস্বরূপ, যার ফলে আমরা 1971-এ মুক্তিযুদ্ধ কেমন ছিল তা জানতে পারি, যেখানে ভারতেরও অনেক ভূমিকা ছিল। এটা নিয়ে ভারতের ভূমিকা কীরূপ ছিল ভিডিও চাও তো করতে পারি। পরে ভারতের সাহায্যে বাংলাদেশ স্বাধীন হয় তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আন্ডারে। ওই মুক্তিযুদ্ধে যারা বাংলাদেশে অংশগ্রহণ করেছিল তারাই হলো মুক্তিযোদ্ধা, আর তাদেরকেই সম্মান জানাতেই অন্তর্ভুক্ত করা হয় এই কোটা সিস্টেমের মধ্যে। এই কোটা সিস্টেমের অধীনে মোট রিজার্ভড শতাংশের 30% সংরক্ষণ রাখা হয় এই মুক্তিযোদ্ধাদের জন্য, 10% মহিলাদের জন্য, 10% জেলার পিছন সারির কাস্টের জন্য এবং 5% রাখা হয় মাইনরিটিসের জন্য এবং 1% বিকলাঙ্গদের জন্য। এই আন্দোলন প্রথম তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাহিম ফারুকী নামের একজন ছাত্র। তার মতে বিকলাঙ্গ এবং এথনিক মাইনরিটিসদের সংরক্ষণ ছাড়া বাকি সব সংরক্ষণ তুলে দেওয়া হোক এবং নতুন করে নিয়ম হোক।
এই আন্দোলন এই সংরক্ষণ রিফর্মের জন্যই 1972-তে বলা হয় বাংলাদেশ সরকার দ্বারা যে এই 30% সংরক্ষণ শুধুমাত্র ফ্রিডম ফাইটারদের জন্য। পরে 1997-এ বলা হয় এই সংরক্ষণ ফ্রিডম ফাইটারদের ছেলে মেয়েদেরও জন্য দেওয়া হবে। 2010-এ আবার বলা হয় এই সংরক্ষণ তাদের পরবর্তী সব জেনারেশনকে দেওয়া হবে। 2018 সালে একবার এই আন্দোলনের সূচনা হয় এবং বাংলাদেশ সরকার এই আন্দোলনে সাড়া দিয়ে বলে যে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস চাকরির ক্ষেত্রে এই সংরক্ষণ থাকবে না। কিন্তু জল এখানেই থামেনি। 2021 সালে কিছু ফ্রিডম ফাইটারদের 7 বাচ্চা সুপ্রিম কোর্টে অ্যাপিল করে যে এই সংরক্ষণ আবার লাগু করা হোক। 5 জুন 2024 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় যে সংরক্ষণ থাকা জরুরি এবং কোটা সিস্টেম আবার চালু করে দেওয়া হয়। এই কারণ ছিল যে সারা দেশে এক মারাত্মক আন্দোলনের চালু হয়। ছাত্রছাত্রীদের দাবি এই সংরক্ষণ পুরোটাই অসাংবিধানিক, কারণ সংরক্ষণ ছিল শুধুমাত্র ফ্রিডম ফাইটারদের জন্য। তাহলে তাদের ছেলের ছেলে তাদের ছেলে কেন পাবে? কোথাও সেটা লেখা নেই। তারপরেও এই সংরক্ষণে চলে আসে কারাপশন। কে সংরক্ষণ পাবে আর কে পাবে না তা নির্ধারণ করতে থাকে খুদ সরকার। সেখানেও কারাপশন শুরু করে কিছু মানুষজন। গত 15 বছর ধরে বাংলাদেশ শাসন করে চলেছে আওয়ামী লীগ এবং এই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টুডেন্টস এবং টিচার্স ছাড়াও এখানে বিরোধী পার্টি যুক্ত হয় এবং তাদের ইনফ্লুয়েন্স করে। এই আন্দোলন থামাতে শেখ হাসিনা দ্বারা 7,000 প্যারামিলিটারি ডাকা হয় এবং পুলিশ সেখানে টিয়ার গ্যাস, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের উপর। এই রেষারেষিতে অনেক আন্দোলনকারীর মৃত্যু হয় এবং অনেক আহত হয়। আন্দোলনকারীদের মতে শেখ হাসিনা এই কোটা থেকে শুরু করে তার পুলিশ দ্বারা নিহত ভাইদের সম্পর্কে একটি কথাও বলেননি। উপরন্তু হাসিনা দ্বারা মতামত আসে সংরক্ষণ ফ্রিডম ফাইটাররা পাবে না তো জাকার্সরা পাবে। জাকার্স কি? এই জাকার্স, এক কথায় জাকার্সকে দেশদ্রোহী বলা হয়। এতে আরও ক্ষিপ্ত হয় ছাত্র সমাজ। যে কোনো ছাত্রছাত্রী চাইতেই পারে যে চাকরি তাদের মেধার উপরে হোক। তাদের দাবি ছিল ফ্রিডম ফাইটারদের জন্য সংরক্ষণ ছিল, তাদের তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তাদের সব প্রজন্ম কেন পাবে? তার সুযোগ এইভাবে কেন পাবে তারা? এমনিতেই জবের হাহাকার, জব তো এমনিই দিতে পারছে না সরকার, তার উপরে এরকম সংরক্ষণ বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম পেয়ে যাচ্ছে। এই প্রধানমন্ত্রীর এইরকম মতামত মেনে নিতে পারেনি ছাত্র সমাজ। আপনাদের কি মনে হয় এই আন্দোলন কি পুরোপুরি ভিত্তিহীন? এটাই কি শেখ হাসিনার তোষণ রাজনীতি? আপনার কি মনে হয় আন্দোলনকারীরা কি সঠিক? কমেন্টে জানান। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।